আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জনাব কুদ্দুস খানের কাছে যে বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে আমরা আমাদের গুণী জনেরা যেটা বলে থাকেন, কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদ সাহেব বললেন যে বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে নাকি রবীন্দ্রনাথের একটা স্বপ্ন ছিল, একটা ইচ্ছা ছিল, যদিও সেটা তার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ করার অবকাশ আছে। এ বিষয়ে কিছু কথা বলার জন্য কুদ্দুস খানকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রথম কথা হলো যে কালটা আপনি যেটা বলছেন এটা ঠিক না, কারণ বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য আর চলে না। কারণ রবীন্দ্রনাথের প্রভাব বাংলা সাহিত্যে এত বেশি, উনি এত বাংলা সাহিত্যের এত দিকে লিখেছেন। ছোট গল্প তো উনি জন্মই দিয়েছেন বাংলা সাহিত্যে, কারণ ছোট গল্পের কিরূপ রাখা হবে রবীন্দ্রনাথ এটা বলেছেন। এরপরে উনি তৎকালীন হিন্দু সমাজের বিরুদ্ধে প্রচুর লেখালেখি করেছেন। ওনার কবিতা এখনো আধুনিক কবিতা হিসেবে পরিচালিত। গানের কথা যদি ধরেন, গানও মোট কথা। তারপরেও সবচেয়ে বড় কথা, বাংলাকে বিশ্বের দরবারে প্রসিদ্ধ করেছেন। উনি নোবেল প্রাইজ পেয়েছেন তার সং অপারিং বা গীতাঞ্জলি দ্বারা। কাজে রবীন্দ্রনাথ মানেই হচ্ছে, রবীন্দ্রনাথ বাদ দিয়ে আপনি বাংলা সাহিত্য বাঙালি কল্পনা করা মুশকিল, এটা আমি বলি। কাজে কাল বলতে কি বলতে চাচ্ছেন আমি বুঝি না। রবীন্দ্রনাথ হিন্দু বলে তার নামটা হিন্দু, কিন্তু আমি যা দেখি সেখানে হিন্দুত্বের কিছু দেখি না। সে আসলে মানববাদী একটা কবি। কবিতা যা থাকে নজরুলও তাই ছিলেন। এখন এর মধ্যে একটা ছোট্ট কথা আছে, আপনি নিশ্চয়ই জানেন যে হ্যাঁ, আপনার মতো অনেকে এরকম ধারণা পোষণ করে থাকেন যে রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক বা মুক্ত মনা, মুক্ত চেতা। এই বিষয়ে তো দ্বিমত করার অবকাশ অবশ্যই আছে। বিশেষ করে উনি যখন ব্রাহ্ম বা অনেকে বলেন পিরারি ব্রাহ্মণ যেটাকে বলে, তার ধারক ছিলেন তিনি। তার ধারক বলতে কি বলতে চান? উনি জন্মগ্রহণ করেছেন উচ্চ বর্ণের ব্রাহ্মণ হিসাবে। না না না, ব্রাহ্ম সমাজটা হচ্ছে এক ধরনের হিন্দু প্রথায়, কিন্তু একটু না, এটা জোর করার কিছু নাই। জোর করে বলতে পারেন উনি ব্রহ্মার পূজা। আমি দেখি না কি পূজা করেন ব্যক্তিগত জীবনে, আই ডোন্ট নো, এবং জানার চেষ্টাও করি না। আমি যে দেখি তার যে কার্যকলাপ, তার যে লেখা, তার লেখা রাজর্ষি যদি পড়ে থাকেন আপনি, ওরা হিন্দু ব্রাহ্মণ সমাজের প্রচন্ডভাবে আঘাত করেছে। আমি অনুরোধ করবো আপনারা প্রিয় পাঠক, রবীন্দ্রনাথকে রাজর্ষি। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করে বলতে যাচ্ছি, আপনি ব্রাহ্ম বলতে পারেন না, কারণ তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মেরই একজন মানুষ যিনি প্রচার করেছেন। আপনি যদি ব্রাহ্মণ বলতে চান সেটা কিন্তু আলাদা। ব্রাহ্ম এবং ব্রাহ্মণ দুটো কিন্তু জোর করছেন। না না, জোর করছি না, আমি তার লেখার মধ্যে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ। তার লেখার মধ্যে তার যে ছোট গল্প, কোথায় ব্রাহ্মণ আমি দেখি না। তার এতগুলো ছোট গল্প আছে, ছোট গল্পের রূপরেখা, ছোট গল্প কি হবে, বাংলা সাহিত্যের ছোট গল্পের ভূমিকা কি, সবকিছু লিখেছেন। প্রচুর নাম করা লিখছেন, প্রচুর নাম করা কবিতা বলেছেন। সে কবিতা আজও বাংলা সাহিত্য তাকে ছাড়া কল্পনাই করে না। রবীন্দ্রনাথ নজরুলকে ছাড়া বাংলা সাহিত্য হয় না, এটা হলো বাস্তব কথা। নজরুলকে বাদ দেন, যে কোনো একজনকে বাদ দেন, তাহলে বাংলা সাহিত্য নাই, ডেথ। এটা কে বড় কে ছোট এটা কল্পনাই করা যায় না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি রবীন্দ্রনাথকে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথ যখন ছিলেন তখন বাংলাদেশ হয় নাই, তো বলতে পারেন ২০০৫ সালে উনি বঙ্গভঙ্গর রদ করার চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথ যেটা চেয়েছিলেন, সব গ্রেট মানুষই তাদের একটা স্বপ্ন থাকে। তার স্বপ্ন ছিল বাংলাটা যেন না ভাঙে, একত্রে থাকে। একত্র থেকে হিন্দু মুসলমানের একটা সাংঘাতিক সৌহার্দ্যপূর্ণ মিলনের উনি চেষ্টা করেছেন। এবং ওনার রাখি বন্ধন আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন ছিল বলে আমি মনে করি। লর্ড কার্জন, এই কথাটা আমি লর্ড কার্জন যখন বললেন যে বাংলাদেশকে ডিভাইড করে মুসলমানদের একটা ভূমি দরকার, যদিও আমি বঙ্গভঙ্গকে সমর্থন করি, কিন্তু রবীন্দ্রনাথের যে ভূমিকা, যে ডিজায়ার, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেই স্বপ্নটা ভালো স্বপ্ন ছিল। উনি যখন রাখি বন্ধন আন্দোলন করলেন, রাখি বন্ধন তো অন্য হিন্দু সমাজের রাখি বন্ধনটা ভিন্নভাবে। একজন বোন একটা পুরুষকে বলবে তুমি আমার ভাই বা দাদা, তারপর একটা ছোট্ট একটা রিবন বেঁধে দেয়। রাখি বন্ধন অ্যাকচুয়ালি ভাই বোনের যে বিষয়টা, রবি ঠাকুর এটাকে হিন্দু মুসলমানের বিষয় নিয়ে আসলেন, যে একটা হিন্দু একটা মুসলমান দাদা বা ভাই রাখি বন্ধন করে আর রক্তের সম্পর্ক সৃষ্টি করার যে আন্দোলন করেছেন, এটা গ্রেট থিং। এবং সেই কারণে বঙ্গবন্ধুটা রদ হয়ে গেল। তখনই উনি লিখেছেন ওই গানটা আর কি, বাংলার জল, যে গানটা আমি ইয়েতে দিয়েছি আর কি, বাংলার বায়ু বাংলার জল, যে গানটা আর কি।
কাজী রবীন্দ্রনাথ সেই দিক থেকে উনি তো তখন ছিলেন না যখন বাংলাদেশে, ওনার স্বপ্নটা ছিল এক বাংলা হবে। এটা তৎকালীন মুসলিম লীগের প্রেসিডেন্ট সলিমুল্লাহ, প্রথম মুসলিম লীগের প্রেসিডেন্টও সমর্থন করতেন, প্রচুর মুসলমানরা সমর্থন করেন। যদি ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না, কারণ বঙ্গভঙ্গটাই এই বাংলার মুসলমানদের জন্য ভালো হয়েছে, কারণ তাদের বিকাশের জন্য সুবিধা হয়েছে, আর যা হয়েছে ওইটাই বাস্তবতা ছিল বলে আমি মনে করি। কিন্তু আমার কাছে একটু খটকা মনে হচ্ছে আপনার কথা শুনে। আপনি বলছেন যে উনি চাননি যে বাংলাটা ভাগ হয়ে অন্তত ধর্মের ভিত্তিতে যাতে এটা ভাগ না হয়। হ্যাঁ, হিন্দু মুসলমান একত্রে থাকুক। আচ্ছা, এখন ডিজায়ারটা খারাপ কি? এখন কথা হচ্ছে যে, আর ওনাকে আমরা বলছি অসাম্প্রদায়িক। আরেকটা জিনিস আমি দর্শক মন্ডলীকে বলছি, দর্শক মন্ডলীর জন্য, যে রবীন্দ্রনাথের মতো বড় মাপের বিশ্বমানের এমন বাঙালি কবি এখনো জন্মাননি। আমাদের বা আমার যে বক্তব্য সেটা কোনো অবস্থাতেই রবীন্দ্রনাথকে আক্রমণ করে নয়। আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথকে আমরা কতটুকু মর্যাদা দিতে পারি সেই বিষয় নিয়ে। আচ্ছা, বাংলাদেশের অর্থ কি? কোন ভাষার দেশ এটা? আমি আমি একটা একটা করে আসছি আর কি, ঠিক আছে? বেসিক্যালি আমরা একটু ইতিহাসের পেছনের দিকে তাকাই। সামান্য রবীন্দ্রনাথ যে পরিবারে বড় হয়েছেন, জন্মেছেন, বড় হয়েছেন, এবং তিনি নিজেও জমিদার ছিলেন। তিনি আসতেন বাংলাদেশে, কুষ্টিয়ায়, শিয়ালদহতে, সেখানে একটা কুঠি বাড়ি আছে, আমরা সবাই জানি। এবং পূর্ব বাংলা, যেটা বর্তমান যে বাংলাদেশ, সেটা একটা হিন্ডারল্যান্ড ছিল। এবং সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে যে একদিকে উনি রাখি বন্ধনের মতো হিন্দু মুসলমান সম্প্রীতির একটা উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছিলেন, অন্যদিকে তার কোনো লেখায় নিম্ন বর্ণের হিন্দু বা দলিত বা ইভেন মুসলমান, এমনকি পূর্ব বাংলার লোকদের সম্বন্ধেও কিচ্ছু বলা নেই। তিনি তো একবার দুবার আসেন। কিন্তু আপনি আমার জিনিসটাকে ডিভাইড করতেছেন না, এখানে থামতে হবে। ডিভাইড করতেছেন, ঘটনাটা হলো সাহিত্যে নিচু বর্ণ, উচ্চ বর্ণ, এই বিষয়গুলো উনি সাহিত্য সর্বজনীন সাহিত্য করবার চেষ্টা করেছেন।